এই সুশীল বাবুদের হুমকিতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। বিএনপি, সুশীল, জামাত এক হয়েও এখন বাংলাদেশে কোনো শক্তি নাই আওয়ামী লীগকে ভোটে হারাতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আক্রমণ করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আসসালামু আলাইকুম। এই যে শিবির আমরা এই গুপ্তধর শিবিরের বিরুদ্ধে যে আমাদের নারী নেতৃকর্মীর হুমকি দিয়েছে সেটার তীব্র নিন্দা জানাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা কি ভয় পাবো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি ভয় পাচ্ছেন কেন? ছাত্রীরা তাদের দেখলে পালায়, কথা বলতে চায় না। কেন চায় না? এটা নিজেদের কাছে একটু প্রশ্ন করো। কেমন দানবে পরিণত হয়েছে তোমরা? বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট ভাষায় বলছি, আজকে থাকার কথা ছিল কবরে, আছি এখানে। আমার রক্ত, আমাদের রক্ত, আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছো। তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি আরো আগেই দেয়া উচিত ছিল। ক্ষমতাচ্যুত হওয়ার পর এমন উপলব্ধি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের সময় দলের কিছু নেতাকর্মী ও পুলিশের অতি উৎসাহীরা বাড়াবাড়ি করেছে, তবে সরকার সেই ভুল সংশোধনের চেষ্টা করেছিল বলেও দাবি করেন তিনি। সজীব ওয়াজেদ জয়ের এমন কিছু বক্তব্য নিয়ে মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, তাই আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে জানতে পারবেন অজানা কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। স্পষ্ট ভাষায় বলছি, আজকে থাকার কথা ছিল কবরে, আছি এখানে। আমার রক্ত, আমাদের রক্ত, আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছো। তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল। কি আরেকবার বলেন। সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করেছেন। আমরা জানি এবং একই রাতে আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক যে মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আমি আমার আউলিয়ার নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আমার আউলিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই আউলিয়ার নাম নিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। প্রথমে স্মরণ করুন, যিনি এই দলকে প্রতিষ্ঠা করেছিলেন, যিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, যিনি এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, যিনি এই দেশে বহু দল বহু মতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, যিনি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, যিনি এই দেশে সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই মুক্তিযোদ্ধা বাংলাদেশের একজন ঘনজন্মা, একজন উজ্জ্বল নক্ষত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি সশস্ত্র চিত্তে শ্রদ্ধাভাবে স্মরণ করছি। বিএনপি হচ্ছে একমাত্র দল যা বাংলাদেশকে রক্ষা করতে পারে। আচ্ছা, বিএনপি জন্মের পরে যত উন্নয়ন হয়েছে, যত সংস্কার হয়েছে, যত বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, সেগুলো প্রত্যেকটি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাগ্যে। বিএনপি হচ্ছে উন্নয়ন, ডেভেলপমেন্ট, এই কথা মাথায় রাখবেন। আমরাই করেছি, এটা আমরাই করব এবং ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাব। আজকে বাদে কালকে নির্বাচন হলে মানুষ চাক আর না চাক
মানুষ চাক আর না চাক ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি পাওয়ারে যাবে। আজকে বাদে কালকে নির্বাচন হলে মানুষ চাক আর না চাক ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি পাওয়ারে যাবে। ওরে সিটা রুমিন ফারহান আপু, আপনাকে হাসনাত আব্দুল্লাহকে ফকিন্নির ফুলা কিংবা ফকিন্নি বলছেন? আপনি কি জানেন বিশ্বের সেরা ফকিন্নিকে? এই মুহূর্তে যদি বিশ্বের মধ্যে ফকিন্নি হিসাবে কাউকে নোবেল পুরস্কার দেওয়া হয়, সেই পুরস্কারটি আপনি পাবেন। আল্লাহর দুনিয়াতে আপনার চাইতে ফকিন্নি আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাইব না। কারণ হইল আপনার মনের দিক দিয়ে ফকিন্নি, ধনের দিক দিয়েও আপনি ফকিন্নি, আপনি জনের দিক দিয়েও ফকিন্নি। কি বলছিস তুই? আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? আচ্ছা, আনন্দিত, গর্বিত। যারা চাঁদাবাজি করে, যারা দুর্নীতি করে, যারা বিভিন্ন ধরনের অপকর্ম করে, তারা বিএনপির কোন সদস্য হতে পারে না। এক সেকেন্ড, আজ থেকে 9 মাস আগে আমি বিএনপির চাঁদাবাজি নিয়ে প্রথম কথা বলি। তো তখন বিএনপি আমাকে একটা চিঠি পাঠিয়েছিল যে আপনি চাঁদাবাজদের তালিকা দিন। আমাকে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। তো আমি 69 ঘন্টার মাথায় বিএনপিকে একটা মোটা বড় বই দিয়েছিলাম চাঁদাবাজির বিভিন্ন ঘটনা। সো বেশ অনেকগুলোতে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হয়েছে, নাহলে 4000 লোক বহিষ্কার হলো কি করে? ধাক্কা যদি আমার উপর আসে, ধাক্কা দেবো। আমি আবারও বলছি, আমি শেষ দিন পর্যন্ত বলবো, আমাকে আপনি ঢিল মারলে আপনাকে পাক্কেল খেতেই হবে। ঢিল মেরেছো কেন, দিয়েছো কলসির কানা, তাই বলে প্রেম দেব না। আমি রুমিন ফারহান ওই পদার্থ না। উনি লিখেছেন, ওনাকে কে ধাক্কা দিবে, নিজেই পুরুষ মানুষ হাতানোর চাপ ছাড়েন না। হাসিনা 12টা বাজাইছিল, এই সরকার 24টা বাজাই দিয়েছে। আপনি বিয়ে করেননি কেন? দুটো কারণ। এক হচ্ছে আমার প্রায়োরিটি লিস্টে বিয়ে ছিল না কখনোই, আর 2 হচ্ছে এমন কাউকে পাইনি যে বিয়েটাকে আমার প্রায়োরিটি লিস্টে আনতে পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। এটা কোনো কথা? কত কিছু করি মানুষের জন্য। আমি ফজলুর রহমানকে তারা বলে ফুজু পাগলা, যে মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করছি। এই কপালটাই খারাপ রে ফজা পাগলা। বেকার তোর টিভিতে সাক্ষাৎকার দেওয়ার আগে তুই কি আলু খাইছিলু? আলু, হ্যাঁ, তাই মনে হয় গোল্লা খাইছিলু। পরীক্ষার আগে আলু খাইতে হয় না রে পাগলা। তোর কোনো দোষ নাই, দোষ আলুর। তোর আলুর দোষ আছে। এবার ফুট মুক্তিযুদ্ধের দোষাইতে আসিস না। তোর ভগন্নরওয়ালা হান্দাই দিব মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধার যে দল 2008-এ ক্ষমতায় আসলো, 2009-এ যখন সেনা অফিসার হত্যা হইল 57 জন, 13 সালে যখন শাপলা চত্বরে অনেক ওলামা এবং মাদ্রাসা হত্যা হইল, মুক্তিযোদ্ধার চেতনাটা কোথায় ছিল? সে কি প্রতিবাদ করছিল? কারণ মুক্তিযোদ্ধা মানি যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। সঠিক বলেছেন। রুমিন ফারহানের মতো ব্যক্তিরা যারা মানে পিতার সম্পত্তির ভাগ পেয়ে বিভিন্ন জায়গায় পড়ালেখা করেছেন, তারা তো এই বিশ্ববিদ্যালয়ের কষ্টটা বুঝবেন না। আই থিঙ্ক এটা তার এক্সপেন্স করা উচিত। এবং রাজনীতির সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিষ্টাচার। আমরা যেটা বলেছি, আর্গুমেন্টেশন। মানুষ যখন হেরে যায় না, দুর্বলের অস্ত্র হচ্ছে গালি। আমার মনে হয়েছে যে সে তার নৈতিক পরাজয় হয়েছে বলেই এই ধরনের শব্দ ব্যবহার করেছে। হাসান ভাইয়ের কথাই বলি, সে একটা এডটেক প্ল্যাটফর্মের মালিক। সে মালিক না, সেখানে টিচিং করায়, যেমন আমরাও করাই। তো একটা এডটেক প্ল্যাটফর্মে যদি আপনি ক্লাস নেন, একটা ক্লাসে 30-40 হাজার টাকা পাওয়া যায়। তার মানে তার ওয়েস্ট ইন্ডিজে তো সে প্রতিদিন থাকতে পারে। আমার মতে, আমি তো চাইলে 15 দিন থাকতে পারি অন্তত মাসে। তো সেইখানে সে কিভাবে বলে এটা আমি জানি না। তো তারা মনে করে যে তাদের উপর একটা এলিটিজম আছে, যে রাজনৈতিক কর্তৃত্ব তাদের হাতেই থাকবে। তুষার যে বইটি দেখেছেন সেখানে গালাগালি নেই, তাহলে কি সরকার আপনাদের গালাগালিকে স্বীকৃতি দেয়নি? এরকম কিছু সরকারের সবকিছু রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে কেন? প্রথম হলো সবকিছু মানুষ এই যে বৃহত্তর গণ অভ্যুত্থান করলো, কোন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে কোন সরকারের অনুমতি নেওয়া। নাম্বার 1 হলো কোন গাড়িতে মানুষ কোন মুহূর্তে কাকে দিচ্ছে, স্থানকাল পাত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে চোখ উপড়ে ফেলছে, আপনি কি যখন দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গাইবেন? আপনি জাতীয় সঙ্গীত গাইবেন? একটা মায়ের সন্তান শহীদ রিয়া গোপের
শরীর থেকে গুলি ঢুকে তার পিছনের দেয়াল এতখানি ছিদ্র হয়ে গেছে, আমরা সেই বাসায় গেছি, তখন তার মা রবীন্দ্রসঙ্গীত গাইবেন, তৎসমবহুল একটি প্রতিবাদ করবেন, না তার যা জবান তিনি সেটা বলবেন? আমরা সেটাই রেখেছি। কিন্তু একজন গণহত্যাকারীকে যেই গালিটা দেওয়া যায়, যে গালিটা দেওয়া যায়, একজন অন্য মানুষকে সেই গালিটা দেওয়া যায় না। আমাদের কথা হলো সেটা। সেই গালি কি এখন ব্যবহার করা যায় 5ই আগস্টের পরে রাজনৈতিক প্রতিপক্ষের জন্য? না, দেওয়া যায় না। এটাই হলো আমাদের যে এই গালিগালগুলো যারা গণহত্যাকারী তাদের বিরুদ্ধে মানুষ ব্যবহার করেছে, আবার যারা গণহত্যা করবে তাদের জন্য তুলে রাখতে হবে। এই সুশীল বাবুদের হুমকিতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। বিএনপি, সুশীল, জামাত এক হয়েও এখন বাংলাদেশে কোনো শক্তি নাই আওয়ামী লীগকে ভোটে হারাতে পারে। ছোটবেলা থেকে আমার মা আমাদেরকে একটাই কথা বলেছে, তোমরা কার নাতি সেটা মনে রাখো, ওই নামটাকে বদনাম হতে দেবে না কোনোদিন। আমাদের শিক্ষা আছে, আমাদের মেধা আছে। আমার সজীব ভাই, আমাকে একটা কথা নির্দিষ্টভাবে আমি আপনার কাছে জানতে চাইছি। কলকাতার বহু বিদ্বজন, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, তারা এই যে আন্দোলন, সেই আন্দোলনকে উদ্বাহু নৃত্য করেছিল। এই আন্দোলন দেখে তারা বলেছিল যে শেখ হাসিনা নাকি ডিক্টেটর। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আমার মায়ের মাথায় এত বড় শয়তানি ব্রেন থাকে, ডক্টর ইউনুসের মতো এমন সহজ সরল লোকের কাছে হেরে গেল কিভাবে? মাকে কতবার বলেছি মদ খেও না, আমার কথা শুনলে আজকে এই পরিণতি হতো না। বঙ্গবন্ধুর নাতি, ছোটবেলা থেকে আমার মা আমাদেরকে একটাই কথা বলেছে, তোমরা কার নাতি সেটা মনে রাখো, ওই নামটাকে বদনাম হতে দেবে না কোনোদিন। আমাদের শিক্ষা আছে, আমাদের মেধা আছে, আমার পরিবারের কারো। আজকে দেশব্যাপী আমরা ডিজিটাল তথ্য কেন্দ্র, আমাদের যে ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি, এই 1 বছরের মধ্যে আমরা 5,500টি ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। বাংলাদেশে আর ফিরবেন না? কিভাবে ফিরবো? আমাদের বাড়ি তো পুড়িয়ে ফেলেছে, তারা তো আমাদেরকে জানে মারার চেষ্টা করছে। অভিমান, আমরা খুবই হতাশ। বাসায় না ফিরতে পারার অভিমান, এতটা ভয়ঙ্কর মৌলবাদীদের আক্রমণ বাংলা জুড়ে। হ্যাঁ, এখন কি করব? তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছাত্রদের উপর গুলি করা হবে না। ওনার পদত্যাগ করার ইচ্ছা ছিল, তিনি প্ল্যান করে ফেলেছিলেন পদত্যাগ করার একদিন আগেই। তবে ওনার প্ল্যান ছিল যে ভাষণ দিয়ে পদত্যাগ করে একটি কনস্টিটিউশনাল ভাবে যাতে একটা শৃঙ্খল ট্রান্সফার অফ পাওয়ার হয়, সেটা ছিল ওনার প্ল্যান। তবে তারা যখন গণভবনের দিকে আগানো শুরু করে, বারা ঘোষণা দেয় যে গণভবন আক্রমণ করবে, তখন আমরা সবাই, মা কিন্তু বাংলাদেশ ছাড়তে চাননি। আমরা পরিবারে আমরা তাকে দাবি করেছি যে না, তোমার বাংলাদেশ থেকে বেরিয়ে যেতেই হবে, কারণ এরা তোমাকে হত্যা করবে। ডিজিটাল বাংলাদেশ আমার অনেক বছরের স্বপ্ন। ইনফ্যাক্ট এটা যখন আমার মা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন, তখন কিন্তু আমি ব্যাচেলার্স করছিলাম, আর আমার প্রথম ব্যাচেলার্স ছিল ব্যাঙ্গালোরে। তখন কিন্তু এই যে আইটি ইন্ডাস্ট্রি ব্যাঙ্গালোরে কেবল শুরু হয়েছিল। তো তখন আমার আকর্ষণ ছিল যে এটা যদি ব্যাঙ্গালোরে হতে পারে, ইন্ডিয়া হতে পারে, আমাদের দেশে কেন হতে পারে না? তো এটা আমার তখন থেকেই স্বপ্ন ছিল, তো এবার এসে বাস্তবায়ন করার চেষ্টা করছি। মানে অনেকে তো যে মা বাবারা স্বপ্ন তার সন্তানের মাধ্যমে পূরণ করে, এখন ব্যাপারটা কি উল্টো হলো না? হ্যাঁ, কিছুটা উল্টো হয়েছে। হ্যাঁ, আপনার স্বপ্ন মায়ের মাধ্যমে। জি, এক্স্যাক্টলি। এই স্বপ্ন বাস্তবায়নে মানে মায়ের ছেলে হিসেবে কতখানি আপনি কাজ করছেন মায়ের সঙ্গে? আমি কাজ করছি যে আমাদের যে আইটি মন্ত্রী মহোদয় আছেন, এনাদের সাহায্য নিয়েই আমি কাজ করছি। ওনাদের যে তথ্য দেওয়া, ওনাদের যে অ্যাডভাইস দেওয়ার, বুদ্ধি দেওয়ার আর প্ল্যানটা দেওয়া, এইটাই বাস্তবায়ন কিন্তু করছেন তারা। যেহেতু আমি দেশে থাকি না, আমি ইমপ্লিমেন্টেশনে হাত দিই না, বাট তথ্য দেওয়া, বুদ্ধি দেওয়া, এটা হলো আমার কাজ। প্রধানমন্ত্রীর ছেলে হওয়াটা তো একটু ধরেন অসুবিধারও ব্যাপার। ধরেন আমরা সাধারণ মানুষ হিসেবে হয়তো বুদ্ধি দিলাম, মন্ত্রীরা ইমপ্লিমেন্ট করতো, কিন্তু যখন নাকি প্রধানমন্ত্রীর ছেলে বুদ্ধি দিতে জানা, হয়তো দেশের জন্যেই, ভালোর জন্যেই আপনি ব্যাঙ্গালোরে পড়ে আসছেন, ওইটা দেখে তখন একটা সমালোচনার মধ্যে পড়ার একটা রিস্ক থেকে যায়। তো সেই ব্যাপারে সজীব আহমেদ ওয়াজেদ কতখানি সচেতন যে মাকে কোনো রকম ঝামেলার মধ্যে ফেলবো না, দলের কোনো সমালোচনা হবে না, কিন্তু আমি ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়ন করব? দেখেন, আমি এখানে কোনোই রিস্ক নাই, কারণ আমি দেশে থাকি না, তার জন্য আমি দেশের থেকে দূরে থাকি। আমি দেশে খুব অল্প সময় কাটাই, তো এখানে আমার বেশি কিছু করারও আমি যদি
চেতামো আরও বেশি করতে আমার সেই সুযোগটাও নেই, আমি তার থেকে দূরে থাকি। আমার কাজ হলো শুধু তথ্য দেওয়া, বুদ্ধি দেওয়া, প্ল্যানটা দেওয়া, এটা বাস্তবায়ন করার দায়িত্ব ওনাদের। আমার কোনো ক্ষমতা নাই এসব বাস্তবায়ন করার, এসবের আমি হাত দিই না। মানে এর আগে আমাদের যেসব অভিজ্ঞতা রয়েছে যে বিগত প্রধানমন্ত্রীর ছেলেকে নিয়েও নানা রকমের কথাবার্তা উঠেছে, তো সেগুলোর থেকে কি আপনি কোনো লেসন নিয়েছেন? সেগুলো থেকে আমার লেসন নেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখেন, আমি হচ্ছে বঙ্গবন্ধুর নাতি। ছোটবেলার থেকে আমার মা আমাদেরকে একটাই কথা বলেছে, তোমরা কার নাতি সেটা মনে রাখো, ওই নামটাকে বদনাম হতে দেবে না কোনোদিন। আমাদের শিক্ষা আছে, আমাদের মেধা আছে, আমার পরিবারের কারো, আমার ভাই বোনদের মধ্যে কারো মাস্টার্সের নিচে নাই। তার জন্য আমাদের এই চুরি করার কোনো প্রয়োজন নাই। আমাদের মেধা আছে, আমরা মেধা খেটে আমরা পয়সা কামাই করতে পারি। দেশের পয়সা চুরি করার আমাদের কোনো প্রয়োজন নাই। অনেক সময় আপনার নাম ভাঙিয়ে আপনাদের দলের নাম করা হয়, সেই ব্যাপারে আপনি কতখানি? আমাদের কেউ যদি আমাদের নাম ভাঙায়, সেটা যদি আমাদের আকর্ষণে আসে, সেটা তো আমরা ইমিডিয়েটলি থামাই। আমাদের মন্ত্রী মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি যে আমাদের নাম নিয়ে যদি কেউ আসে, ইমিডিয়েটলি অফিস থেকে বের করে দেবেন। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।